স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। সুন্দরবনে মাছ ধরা ও ভ্রমণ নিষেধাজ্ঞায় কর্মহীন মংলা উপকূলে প্রায় 10,000 জেলে পরিবার। সরকার যে বরাদ্দ দেয় এগুলো তো আসলে জেলেদের জন্য আসে। এই বন্ধের সময় আমরা যাতে পাইতে পারি তাহলে আমাদের একটু উপকৃত হব, তার কারণ কি আমাদের প্রেশার তো জেলে। ভোলার মনপুরায় মেঘনার পানি বৃদ্ধি, ডুবে গেছে বিস্তীর্ণ এলাকা, কয়েক হাজার মানুষ পানিবন্দী। সুনামগঞ্জের তাহিরপুরে বালু উত্তোলনের কারণে হুমকির মুখে দেশের অন্যতম বড় শিমুল বাগান। এবারে বিস্তারিত। সুন্দরবনে মাছ ধরা ও ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে কর্মহীন হয়ে পড়েছে মংলা উপকূলের প্রায় 10,000 জেলে পরিবার। এই সময়ে সরকারি সহায়তা না পাওয়ায় বেশ বেকায়দায় পড়েছে এসব পরিবার। সুন্দরবনের ওপর নির্ভরশীল মংলার প্রায় 10,000 জেলে পরিবার। বন সংলগ্ন নদ নদী ও খালে মাছ কাঁকড়া সহ বনজ সম্পদ আহরণ করে তাদের জীবিকা চলে। গত 1 জুন থেকে 31শে আগস্ট পর্যন্ত সুন্দরবনের মৎস্য ও বন্যপ্রাণী প্রজনন মৌসুম। এই 3 মাস সুন্দরবনে নদী ও খালে মাছ ধরা ও পর্যটক প্রবেশের নিষেধাজ্ঞা দেয় বন বিভাগ। নিষেধাজ্ঞা কার্যকরের পরও মৎস্য ও বনজীবী পরিবারগুলোর কাছে পৌঁছায়নি কোনো ধরনের সরকারি সহায়তা। তাই দুশ্চিন্তায় পড়েছেন পরিবারগুলোর সদস্যরা। আমি এখনো কোনো সরকারি সহায়তা পাইনি। একটা জালিয়া কার্ড ছিল, তাও সে চাল দিয়া বন্ধ আজ 6 বছর। সরকার যে বরাদ্দ দেয় এগুলো তো আসলে জেলেদের জন্য আসে। এই বন্ধের সময় আমরা যাতে পাইতে পারি তাহলে আমাদের একটু উপকৃত হব, তার কারণ কি আমাদের প্রেশার তো জেলে। বন্ধের পরে কোনো চাল ডাল কোনো সরকারি কোনো অনুদান পাইনি আমরা। সরকার যেন আমাদের প্রতি একটা লক্ষ্য রাখে। বন্ধের সময় আমাদের যেন শুধু মুষ্টি নদীর জন্য যেন সবাই তেল পাইলেও যেন সবাই পায়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বনজীবীদের সরকারি সহায়তার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তথ্য পাঠানো হয়েছে। আমরা আশাবাদী এই বছরে মংলা উপজেলায় প্রায় 500 জন মৎস্যজীবী যারা বনজীবী হিসেবে এই সুন্দরবন সংলগ্ন এলাকায় মাছ আহরণ করে তারা সহায়তা পাবে। জুন জুলাই আগস্ট মাস যদি মাছ ধরা কাঁকড়া ধরা এগুলো বন্ধ রাখা হয়, বিশেষ করে বনে প্রবেশ করা বন্ধ থাকে, তাহলে কিন্তু মাছ ডিম দিতে পারবে এবং সুন্দরবনে মাছের প্রাচুর্য বাড়বে। জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি সুন্দরবনের সাথে জড়িত পরিবারগুলোর জীবনমানের দিকে সরকারের দৃষ্টি রাখার দাবি সংশ্লিষ্টদের। সঞ্জিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তাকক্ষ। ভোলার মনপুরায় মেঘনার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় বেড়িবাঁধের ভেতর ও বাইরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে অন্তত 10,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এছাড়া ঢাকা মনপুরা নৌপথের গুরুত্বপূর্ণ রামনেওয়াজ লঞ্চঘাট জোয়ারের পানিতে তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা। 5 নম্বর কলাতলী ইউনিয়নের চর কলাতলী, কাজির চর ও ঢালচর এলাকার পরিস্থিতি আরও ভয়াবহ। এসব এলাকায় 5 থেকে 7 ফুট জোয়ারের পানিতে বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে। গত 3 দিন ধরে জোয়ারের পানিতে ভোলা সদরের ইলিশা ফেরিঘাটও পানিতে তলিয়ে গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা। কদিন কেউ দেখতে আসে না, এখন আমরা নদীতে ফলান চাইল নদীর পানির মধ্যে বাঁচতে আছে। স্বামী কষ্টের মধ্যে আছি, কেউ এখানে দেখতে না চাইতে। এখন ঘরের ভিতরে এক গলা পানি বোঝে এবং শুকনা কোনো পোশাক পাতি নাই। অতিবৃষ্টিতে কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় কাল খুলে দেওয়া হতে পারে জলকপাট। গতরাতে এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান। তিনি জানান, হ্রদে বর্তমানে পানি রয়েছে 103.91 ফুট MSL। কাপ্তাই বাঁধের সর্বোচ্চ পানি ধারণ সীমা 109 ফুট MSL। সাম্প্রতিক ভারী বৃষ্টিতে লেকের পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় শনিবার যে কোনো সময় স্পিলওয়ের 16টি গেট 6 ইঞ্চি পরিমাণ খুলে দেওয়া হতে পারে। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মানিগাঁও গ্রামে দেশের অন্যতম বড় শিমুল বাগান, কিন্তু জাদুকাটা নদীতে বালু উত্তোলনের কারণে এটি হুমকির মুখে পড়েছে। রাতের আধারে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে বাগানের সামনের বিস্তীর্ণ এলাকা এরই মধ্যে নদী গর্ভে চলে গেছে। হুমকির মুখে নদী তীরবর্তী কয়েকটি গ্রামও।
এটি দেশের বৃহৎ শিমুল বাগান। দেশের নানা প্রান্ত থেকে হাজারো পর্যটক আসেন এর সৌন্দর্য উপভোগ করতে। তবে ইজারাদারের অধিক মুনাফার লোভ আর রাতে ডেজারের তাণ্ডব, এই দুয়ের সমন্বয়ে নদীর তীর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে হুমকির মুখে পড়েছে দেশের সর্ববৃহৎ শিমুল বাগান। এই নদী ভাঙনের কারণ হচ্ছে কিছু বালুঘেকু সিন্ডিকেটের কাছে টাকার লোভে কমায় তারাই আজকে আমাদের গ্রামটাকে ধ্বংস করতেছে। 3 গ্রামে 5 গ্রামে তোমার মানববন্ধন করা হইতেছে। তারপর আমরা আইন প্রশাসনের কাছে তোমার এই তাহিরপুর থানার তোমার বাদাঘাট বাজারের প্রশাসনের কাছে যাইলে কয় এই দিনে বদলে দিলে রাত্রে তোমার এরা চুরাই বাদে তোমার চালায়। নিরাপত্তা নাই, এটাও ভাঙ্গে হাই লইতেছে গ্রামে। কোনো মানুষ একটা নিরাপত্তায় থাকতে পারে না, এই গ্রামের মানুষ দুর্বল। বৃহৎ এই শিমুল বাগান ঘুরতে আসছেন, দেখতে আসছেন, কেমন লাগলো, কি দেখছেন এবং বর্তমান পরিস্থিতি কি একটু জানাবেন। আসসালামু আলাইকুম, আমি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। আমরা বন্ধুরা মিলে সবাই আর কি সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসেছি। কারণ আপনারা দেখেন, আমি গত বছর এসেছিলাম, তখন এই জায়গাতে অনেক বেশি সবুজ ছিল, মানে নিরিবিলি একটা পরিবেশ ছিল, ঘাস ছিল, গরুরা ঘাস খাচ্ছিল। কিন্তু এবার এসে আমি দেখি যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কত বেশি নিচু হয়ে গেছে। তো এর পরের বার আসলে আমি হয়তো আর শিমুল বাগান দেখবো না। পানি অলমোস্ট ঢুকেই যাচ্ছে। এরকম যদি সামনে বর্ষা যদি আরো কঠোর হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে শিমুল বাগানে অর্ধেকটা চলেও যেতে পারে। এগুলাতে প্রশাসন নিশ্চয়ই জানে। আমি যেমন দেখতে পাচ্ছি, আপনি এসেছেন, আপনি দেখতে পাচ্ছেন, প্রশাসনও ঠিকই দেখতে পাচ্ছে, বাট তাদের কোথায় হাত কাটা সেটা আমার জানা নেই। আশা করছি তারা এগুলোর নিয়ে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করবে। তবে ইজারাদাররা বলছে পার কাটা বন্ধে তারা সোচ্চার রয়েছে এবং প্রশাসনও বলছে তারা নিয়মিত অভিযান পরিচালনা করছে। জায়গাটা আসলে অনেক দুর্গম, সেখানে আমাদের স্থায়ীভাবে কোনো আইন শৃঙ্খলা প্রতিরোধের করার ঠিক রাখার জন্য কিছু নাই। তো আমরা স্থায়ী পুলিশ ফাঁড়ির আমরা অনুভব করেছি। স্থানীয়রা বলছেন প্রশাসনের লোক দেখানো অভিযান নয়, কার্যকর পদক্ষেপ নিলেই বাঁচবে শিমুল বাগান, বাঁচবে আশেপাশের কয়েকটি গ্রাম। জাকারিয়া আহমদ, দীপ্ত সংবাদ, সুনামগঞ্জ। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রাম বোর্ডের সকল জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম শিক্ষা বোর্ড এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে। বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর সার্বিক পরিস্থিতি, পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থা এবং যাতায়াতের চরম দুর্ভোগ বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির নির্দেশনায় স্থগিত হওয়া অবশিষ্ট বিষয়গুলোর নতুন সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সাম্প্রতিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় চট্টগ্রাম, পার্বত্য 3 জেলা ও কক্সবাজার এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এমন পরিস্থিতিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ এইচএসসি ও সমমানের কয়েকটি পরীক্ষা স্থগিত করে। কিন্তু পরিস্থিতির উন্নতি না হওয়ায় নতুন করে অনির্দিষ্টকালের জন্য পরীক্ষা স্থগিত করল কর্তৃপক্ষ। চট্টগ্রাম বাঁশখালীতে বন্যার্তদের মাঝে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা, চিকিৎসা উপকরণ, নারীদের স্যানিটারি উপকরণ ও খাবার বিতরণ করা হয়েছে। উপজেলার সরল ইউনিয়ন বাজারের পাশে সরল শেল্টার কেন্দ্রে ও সরল আনোয়ারুল মাদ্রাসায় শুক্রবার দিনব্যাপী এই কার্যক্রম পরিচালনা করে এক্স নটোডেমিয়ান্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন। বাত, ব্যথা, হৃদরোগ, ডায়াবেটিস সহ বিভিন্ন রোগের চিকিৎসা দেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। এ সময় রোগীদের মাঝে ওষুধ ও প্রয়োজনীয় চিকিৎসা উপকরণ বিতরণ করা হয়। পরে বন্যার্তদের মাঝে খাবার বিতরণ করা হয়। লঘুচাপে উত্তাল রয়েছে বঙ্গোপসাগর। এর প্রভাবে পটুয়াখালীতে গুড়ি গুড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। উপকূলের আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। নদ নদীর পানির উচ্চতা কিছুটা বেড়েছে। অনেকটা উত্তাল রয়েছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। তীরে আছড়ে পড়ছে ছোট বড় ঢেউ। উত্তর বঙ্গোপসাগর উপকূলীয় এলাকা দিয়ে ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে। তাই পটুয়াখালীর পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। এছাড়া সকল মাছ ধরা ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে কুড়িগ্রামে ধরলা, তিস্তা ও দুধকুমার নদের পানির
হ্রাস পেয়ে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, তবে 3টি পয়েন্টে বাড়ছে ব্রহ্মপুত্রের পানি। অন্যদিকে ব্রহ্মপুত্র নদের চিলমারি, হাতিয়া সহ কয়েকটি পয়েন্টে পানি ধীর গতিতে সমতলে বৃদ্ধি পাচ্ছে। কুড়িগ্রাম পানি উন্নয়ন বিভাগ জানিয়েছে, শুক্রবার সকাল 6টায় সেতু ও শিমুলবাড়ি পয়েন্টে ধরলার পানি, পাটেশ্বরী পয়েন্ট, দুধকুমার নদের পানি ও কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি সমতলে হ্রাস পেয়ে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে ব্রহ্মপুত্র নদের পানি ধীর গতিতে বৃদ্ধি পেলেও চিলমারি পয়েন্টে বিপদসীমার 61 সেন্টিমিটার, হাতিয়া পয়েন্টে 67 সেন্টিমিটার ও নুনখাওয়া পয়েন্টে 98 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে নওগাঁর প্রধান দুটি নদীর পানি কমতে শুরু করেছে। আন্তর্জাতিক, ইরানের দক্ষিণাঞ্চলের একাধিক বেসামরিক অবকাঠামোতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই হামলায় অন্তত 8 জন নিহত হয়েছে। রাতে দেশটির হরমোজগান প্রদেশের সেতু ও আবাসিক এলাকায় এসব হতাহতের খবর পাওয়া গেছে। এছাড়া বন্দর আব্বাস, বুশেহর, আহবাদ শহর এবং ইরান শাহর বিমানবন্দরেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। যদিও ইরানের সামরিক সক্ষমতাকে আরও দুর্বল করার লক্ষ্যে টানা 6ষ্ঠ রাত হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র বড় জয়ের পথে রয়েছে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে পাল্টা হামলা অব্যাহত রেখেছে তেহরানও। ভোরে বাহরাইন, কুয়েত ও কাতারে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তু করার দাবি ইরানের সেনাবাহিনীর। কোনো কিছুতেই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ না ছাড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ইরান। এছাড়া লোহিত সাগরের বাবেল মানদেব প্রণালী বন্ধে প্রস্তুতির জন্য ইয়েমেনের হুথিদের নির্দেশ দিয়েছে তেহরান। বিদেশি শিক্ষার্থী, সাংবাদিক ও সাংস্কৃতিক বিনিময় কর্মসূচিতে অংশগ্রহণকারীদের জন্য ভিসা নীতি আরও কঠোর করছে যুক্তরাষ্ট্র। এ সংক্রান্ত চূড়ান্ত বিধিমালা প্রকাশ করেছে দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। নতুন বিধিমালায় বলা হয়, পড়াশোনা শেষ হওয়ার পর বিদেশি শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্র ছাড়তে বা ভিসাকে অন্য ধরনের ভিসায় পরিবর্তন করতে মাত্র 30 দিন সময় দেওয়া হবে। আগে এজন্য 60 দিনের সুযোগ ছিল। ফেডারেল রেজিস্টারে প্রকাশের 60 দিন পর কংগ্রেসের পর্যালোচনা সাপেক্ষে এই নিয়ম কার্যকর হবে। 2025 সালের জানুয়ারিতে দায়িত্ব নেবার পর থেকেই প্রেসিডেন্ট ট্রাম্প অভিবাসন নীতিতে ব্যাপক কড়াকড়ি আরোপ করেন। ইতিমধ্যে বহু বিদেশি শিক্ষার্থীর ভিসা ও গ্রিন কার্ড বাতিল করা হয়েছে। পাশাপাশি কয়েক লাখ অভিবাসীর বৈধ থাকার মর্যাদাও প্রত্যাহার করা হয়েছে। কলকাতার ঐতিহাসিক গৌরীপুর জামে মসজিদে নামাজ নিষিদ্ধের প্রতিবাদে প্রায় 1 কোটি মুসলিম রাজপথে নামার ঘোষণা দিয়েছে। জনসমাগম ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। বিমানবন্দর সংলগ্ন বাঁকড়া এলাকার 7 নম্বর গেট ও মসজিদ এলাকায় 144 ধারা জারি করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের আগে মুসল্লিদের জড়ো হওয়ার কথা রয়েছে, তার আগেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়। প্রশাসন জানিয়েছে, বিশৃঙ্খলা ঠেকাতে ওই এলাকায় 144 ধারা জারি করা হয়েছে। তিনশো প্রজাতির 70,000-এরও বেশি গাছপালা দিয়ে চীনে গড়ে তোলা হয়েছে একটি ইনডোর বোটানিক্যাল গার্ডেন। চংকিং শহরের একটি শপিং মলের ভেতরে ওই কৃত্রিম বন, সেখানে রয়েছে জলপ্রপাতও। সন্ধ্যা হতেই মনোমুগ্ধকর আলো ও ছায়ার খেলায় এক জাদুকরী রূপ নেয় গার্ডেনটি। দিন দিন বাড়ছে ক্রেতার সমাগম ও দর্শনার্থীদের ভিড়। চোখ ধাঁধানো এই দৃশ্যটি চীনের চংকিং শহরের দ্য রিং শপিং মলের। কৃত্রিম জলপ্রপাত ও হাজার হাজার গাছপালায় ছেয়ে থাকা সবুজ প্রকৃতির সঙ্গে আধুনিক স্থাপত্যের মেলবন্ধনে শপিং মলটি রূপ নিয়েছে স্বর্গরাজ্যে। নজর কাড়ছে ক্রেতা দর্শনার্থীদের। ইনডোর বোটানিক্যাল গার্ডেন কিংবা মুগুয়াং ফরেস্ট হিসেবেই এখন বেশি পরিচিত চীনের এই শপিং মলটি। কৃত্রিমভাবে গড়ে তোলা সবুজ অরণ্যে শপিং মলটিতে ক্রেতা সমাগমও বাড়ছে। বন্ধুবান্ধব ও পরিবার নিয়ে শুধু ঘুরতেও যাচ্ছেন অনেকে। আমি অন্য কোথাও এমন অভিনব ও আকর্ষণীয় শপিং মল দেখিনি। শপিং করতে এসে সত্যিকারের বন দেখা এক নতুন এবং আকর্ষণীয় অভিজ্ঞতা। এর নান্দনিকতা যে কারো মন ছুঁয়ে যাবে। আড্ডা দেওয়ার জন্য চমৎকার একটি জায়গা। আমি প্রায়ই এখানে আসি। এটি কেবল শপিং মল নয়, পর্যটকদের জন্য বিশ্বমানের দর্শনীয় স্থানও বটে। ইনডোর ফরেস্টের প্রধান আকর্ষণই হলো বেসমেন্ট 1 থেকে লেভেল 5 পর্যন্ত মোট 7 তলায় থাকা কৃত্রিম বন। প্রায় 300 প্রজাতির 70,000-এর বেশি গাছপালা নিয়ে গড়ে তোলা বনটি দেখতে অবিকল অ্যাভাটার সিনেমার প্যান্ডোর আগ্রহের মতো।
শপিং মলটির আকর্ষণ বাড়িয়ে তুলেছে 25 মিটার উঁচু কৃত্রিম জলপ্রপাত। আর প্রাগৈতিহাসিক থিমের সঙ্গে মিল রেখে স্থাপন করা হয়েছে ডাইনোসরের রেপ্লিকা। পাশাপাশি সন্ধ্যা হতেই মনোমুগ্ধকর আলো ছায়ার খেলায় এক জাদুকরী রূপ নেয় শপিং মলটি। তৌহিদুর রহমান, দীপ্ত, বার্তাকক্ষ। বিআরবি কেবলস নিবেদিত ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। বিশ্বকাপ একেবারে শেষ প্রান্তে। ফাইনাল দিয়ে এখন কেবল পর্দা নামার অপেক্ষা। রোববার রাত 1টায় মেটলাইফ স্টেডিয়ামে গড়াবে শেষ মহারণ, যেখানে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা। মহা আকর্ষণীয় ফাইনাল ঘিরে নয়া পরিকল্পনা নিয়েছে ফিফা। আমেরিকান সুপার বোলের আদলে প্রথমবারের মতো ফাইনালে আয়োজন করা হচ্ছে জমকালো হাফ টাইম শো। আর তাতে ইতিহাসের দীর্ঘতম ফাইনাল দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। ফুটবলে চিরন্তন নিয়ম ভাঙ্গার এক চরম ঝুঁকিপূর্ণ খেলায় যেন মেতে উঠেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আগামী রোববারে বিশ্বকাপ ফাইনালে আমেরিকান সুপার বোল স্টাইলের এক নজিরবিহীন হাফ টাইম শো উপহার দিতে যাচ্ছে তারা। ফুটবল আইনে তোয়াক্কা না করে প্রথমার্ধে নির্ধারিত 15 মিনিটে বিরতি টেনে 30 মিনিট করার সব আয়োজন সম্পন্ন করেছে ফিফা। মাঠের ভেতরের ফুটবলের রোমাঞ্চের চেয়েও এটি এখন বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আগামী রোববার বাংলাদেশ সময় রাত 1টায় নিউ জার্সি স্টেডিয়ামের ফাইনালে মহারণে মুখোমুখি হবে আর্জেন্টিনা স্পেন। ইংলিশ সংবাদ মাধ্যম মিরর ফুটবল জানিয়েছে, বিশ্ব চ্যাম্পিয়ন নির্ধারণী ম্যাচের বিরতি প্রায় 30 মিনিট দীর্ঘ হতে পারে, যা এই খেলার অফিসিয়াল নিয়মে থাকা 15 মিনিটের বিরতির তুলনায় দ্বিগুণ। হাফ টাইম শোতে আমেরিকান সুপার বোলের আদলে তৈরি হতে যাওয়া এই মহাযজ্ঞে মঞ্চ কাঁপাতে পারেন ম্যাডোনা, জাস্টিন বিবার, শাকিরা, বিটিএস, বার্না বয় এবং গুস্তাভো দুদামেল। সাথে থাকছে কোল্ড প্লের ফিচারিং এর কোরাস। এছাড়া মূল খেলা শুরু হওয়ার ঠিক 90 মিনিট আগে শুরু হবে জমকালো সমাপনী অনুষ্ঠান, যেখানে থাকছেন গায়ক রবি উইলিয়ামস, অভিনেতা টম ক্রুজ এবং গায়িকা নিকোল শেরজিঙ্গার। আমেরিকান সুপার বোলের বিখ্যাত বিরতির সাথে টেক্কা দিতে ফিফা এবার বিশ্বকাপের ফাইনালে নজিরবিহীন আয়োজন করতে যাচ্ছে, যার কারণে সম্প্রচারকারীরা ধারণা করছেন এবারের বিরতি আরও লম্বা হবে। আর তেমনটা হলে ফুটবল ইতিহাসে দীর্ঘতম ফাইনাল ম্যাচ হতে যাচ্ছে এটি। এমনিতেই প্রতি ম্যাচের অর্ধে 3 মিনিটে যে হাইড্রেশন ব্রেক রাখা হয়েছে, অনেকেরই ধারণা সেটি আসলে বাড়তি বিজ্ঞাপন দেখানোর একটি চতুরফন্দি ফিফার। অনেকে ফিফার এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করলেও ফিফার সভাপতি জিয়ানি ইনফান্তিনো এই আয়োজনকে যুগান্তরকারী প্রদর্শনী হিসেবে আখ্যা দিয়েছেন। ফিফার সিদ্ধান্তের যারা সমালোচনা করছেন তারা আসল বিষয়টি বুঝতে পারছেন না বলে মন্তব্য করেছেন বিশ্বকাপ ফুটবল ইভেন্ট প্রধান মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। সুন্দরবনে মাছ ধরা ও ভ্রমণ নিষেধাজ্ঞায় কর্মহীন মোংলা উপকূলের প্রায় 10,000 জেলে পরিবার। সরকার যে বরাদ্দ দেয় এগুলো তো আসলে জেলেদের জন্য আসে। এই বন্ধের সময় আমরা যাতে পাইতে পারি তাহলে আমাদের একটু উপকৃত হব, তার কারণ কি আমাদের পেশার তো জেলে। ভোলার মনপুরায় মেঘনার পানি বৃদ্ধি, ডুবে গেছে বিস্তীর্ণ এলাকা, কয়েক হাজার মানুষ পানিবন্দী। সুনামগঞ্জের তাহিরপুরে বালু উত্তোলনের কারণে হুমকির মুখে দেশের অন্যতম বড় শিমুল বাগান। এ ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ সন্ধ্যা 6টা 40 মিনিটে দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।